আমরা দীর্ঘদিন যাবৎ একটা ইকোনমিক টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই যে করোনা থেকে শুরু হয়েছে, সারা বিশ্বব্যাপী যে ইকোনমিক ডাউন টার্ন চলছিল, সেটা থেকে কিন্তু এখনো বিশ্ববাসী মুক্ত হয়নি, আর আমরা তো মুক্তি পাইনি। ইনফ্লেশন বাড়তে বাড়তে এই লাস্ট জুলাই মাসে এমন এক পর্যায়ে গেছে যেটা প্রায় অসহনীয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে জুলাই মাসে সার্বিক ইনফ্লেশন 11.66%। তার আগের মাসে জুন মাসে ছিল 9.72%। তারপরে ফুড ইনফ্লেশন সেটা জুলাই মাসে হয়েছে 14.10%, যা তার জাস্ট আগের মাসে ছিল 10.42%। এটা কিন্তু ন্যাশনাল লেভেলে অ্যাভারেজ একটা ইনফ্লেশন রেট। কিন্তু আমরা জানি যে প্রত্যেকের কনজামশন বান্ডেল ডিফারেন্ট। আমি যা ভোগ করি আপনি তা ভোগ করেন না, আপনি যা ভোগ করেন আরেকজন সেটা ভোগ করেন না। এইভাবে যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কনজামশন বান্ডেলের উপরে বেস করে ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়, এটা 20কে ছাড়িয়ে যাবে। এইরকম পরিস্থিতিতে মূলত কি হয়? গভর্নমেন্ট যেটা করে, বাংলাদেশ ব্যাংক মূলত কন্ট্রাকশনারি একটা মনিটারি পলিসি গ্রহণ করে। আমরা অলরেডি কন্ট্রাকশনারি একটা মনিটারি পলিসির মধ্যে আছি। এটা কিরকম? সুদের হারকে বাড়িয়ে দেওয়া হয়। সুদের হার বাড়িয়ে দিলে ইকোনমিতে যখন মানি সাপ্লাই কমে যায়, তখন মানুষ ভোগ করতে পারে কম, ঋণের ফ্লো কমে যায়। আস্তে আস্তে একটা পর্যায়ে যে ইনফ্লেশন কমতে শুরু করে। বর্তমানে আমরা এমন একটা সময় বাস করছি যে কেবল আমরা কিন্তু জুন জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, কোনো রাজনৈতিক সরকার কিন্তু এখন নেই। ইকোনমি একটা দারুণ টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটু আগে আমি বলেছি। শুধু বাংলাদেশের ইকোনমি নয়, গ্লোবাল ইকোনমি। এর মধ্যে ইনফ্লেশন উন্নত দেশগুলোতে স্মরণকালের সর্বোচ্চ, সুতরাং আমাদের এখানেও বেড়েছে, সেটা আমি বলেছি। আর আমাদের দেশে হয়তো ইনফ্লেশন এত বাড়তো না। বিগত সরকারের আমলে যে লুটপাট, ব্যাংক দখল, প্রচুর ঋণ খেলাপি, ডলার সংকট, সবকিছু মিলিয়ে ইকোনমিতে একটা ভালনারেবল অবস্থা চলছে। এই জন্য আমাদের ইনফ্লেশনের পরিমাণ অনেক বেশি। তো এই যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, নতুন গভর্নর তার দায়িত্ব নিয়েছেন। আমরা জানি ডক্টর আহসান এইস মনসুর, যাকে আমরা সবাই চিনি। অনেক আগে থেকেই তিনি ইকোনমি নিয়ে তার মতামত দিতেন, লিখতেন, কথা বলতেন। উনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ অলঙ্কৃত করেছেন এবং আমরা আশাবাদী হয়েছি যে ইয়েস, এখন বাংলাদেশ ব্যাংক তার সুষ্ঠু ধারায় ফিরবে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসার যাত্রা শুরু করবে। আমরা জানি যে জাস্ট কয়েকদিন আগে গভর্নরের মুখ থেকে একটা ঘোষণা এসেছে যে নীতি সুদ হার বাড়ানো হচ্ছে। এটা ছিল 8.5%, এটার সাথে 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে, মানে নীতি সুদ হার হচ্ছে এখন 9%। তাহলে ব্যাংকের নীতি সুদ হার বাড়লে তার ইফেক্টে ব্যাংকিং সেক্টরে সুদের হার বাড়বে। যদি একটা আপার সিলিং লোয়ার সিলিং আছে, সুদের হার বাড়লো, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকেরও আসলে ইনফ্লেশনারি ইফেক্ট কমানোর জন্য, ইনফ্লেশনকে ডাউন করার জন্য এর চাইতে খুব বেশি অস্ত্র হাতে নেই, বা প্রাথমিক অস্ত্র হচ্ছে এটা, নীতি সুদের বাড়ানো এবং বাড়িয়ে মানি সাপ্লাইকে ইকোনমিতে কমিয়ে দেয়। তো এর ফলে কি হবে? এর ফলে লোনের যে প্রাইস সেটা বেড়ে যাবে, সুদ হার বেড়ে যাবে ব্যাংকগুলোতে। ব্যবসায়ীদের ধারণা, বা এটা সত্য, যে তাদের কস্ট অফ বিজনেস বেড়ে যাবে, প্রফিটেবিলিটি কমে যাবে এবং লোকসানের পরিমাণ অনেকের বাড়বে। ফলে যাদের হিউজ লোন আছে তারা তাদের ব্যাংকে তাদের নিয়মিত যে সুদ সহ প্রিন্সিপাল অথবা শুধু সুদ, এটা পরিশোধ করতে ব্যর্থ হবে। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে। আমি তাদের একমত, ইয়েস, ইট উইল হ্যাপেন। কিন্তু আমি আজকের এই ভিডিওটা করছি অন্য একটা কারণে। গত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে বড় বড় বিজনেসম্যানদের সাথে সরকারের একটা দারুণ সখ্যতা, এবং তারা বিভিন্ন সময়ে যখন বিপদগ্রস্ত হয়েছেন বা বিপদে পড়ার আশঙ্কা করেছেন, তখন সরকারের সাথে মিলে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন প্রণোদনা, কোভিডের সময় প্রণোদনা দেওয়া হয়েছে, অনেক বড় বড় বাজেট এসছে, কিন্তু সেটা সব ব্যবসায়ীদের পাওয়ার কথা, কিন্তু অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী সেটা পেয়েছেন। বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারাও আবার হয়তো চেষ্টা করবে গভর্নমেন্টের উপর প্রেশার দিয়ে একটা প্রণোদনা বের করে নিতে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বড় ব্যবসায়ী যারা আছেন, তারা যদি ব্যবসায় প্রকৃত মনোযোগ দেন, ব্যবসায়ের খরচ অন্য দিক থেকে কাট করেন, তাহলে এই যে ইন্টারেস্ট রেট যেটুকু বাড়বে, এটা তাদেরকে খুব বেশি প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু তারা ওইভাবে টিউন না যে সার্বিক কর্পোরেট কালচার নিয়ে এগিয়ে যাওয়া, ব্যবসায়ের প্রতিটা পর্যায়ে
কস্টকে কাট করার চেষ্টা করা, প্রোডাক্টিভিটি বাড়ানো থ্রু ইনক্রিজিং অফ এফিসিয়েন্সি, এই দিকগুলোতে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা যতটা সিদ্ধহস্ত তার চাইতে বেশি সিদ্ধহস্ত হচ্ছে কিভাবে ব্যাংক থেকে লোন বের করতে হবে সেই দিকটায়। সময় পাল্টেছে, এখন অ্যাক্সেস টু ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল্প কিছু সংখ্যক ব্যবসায়ীর জন্য নয়, অধিক সংখ্যক ব্যবসায়ীর জন্য। আমরা একটা স্ট্যাটিস্টিক্স জানি যে আমাদের দেশে এসএমই যে সেক্টরটা আছে সেখানে প্রায় ৭৮ লক্ষ ছোট বড় এসএমই শিল্প আছে এবং জিডিপিতে এই শিল্প খাতের অবদান প্রায় 25%, এবং শিল্প খাতের যে এমপ্লয়মেন্ট সেই এমপ্লয়মেন্টের প্রায় 80% আসে এই এসএমই সেক্টর থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এসএমই সেক্টরটা অবহেলিত। দে আর নট স্ট্রাকচার্ড, দে হ্যাভ ভেরি লিটল অ্যাক্সেস টু ফাইন্যান্স। আমাদের ব্যাংকিং সেক্টরে তারাই বেশি অ্যাক্সেস পেয়েছে টুয়ার্ডস ক্রেডিট যারা লোনকে খেলাপি করতে বদ্ধপরিকর ছিল। অল্প কিছু হাতে বেশিরভাগ লোন চলে গেছে এবং তার একটা সিংহভাগ এখন অনাদায়ী। টাকাগুলো পাচার হয়েছে অথবা মিসইউজ হয়েছে, তারা ব্যাংকটাকে ধ্বংস করেছে, পাশাপাশি অর্থনীতিটা পর্যদস্ত হয়ে গেছে। কিন্তু এই যে বললাম যে শিল্প খাতের টোটাল যে এমপ্লয়মেন্ট তার প্রায় 80% এমপ্লয়মেন্ট যাদের হাতে তারা হচ্ছে এসএমই খাত। তাদের অ্যাক্সেস টু ক্রেডিট পর্যাপ্ত নয়, কিন্তু ঋণ তাদের অধিকার। এবং এই যে নীতি সুদহারের সাথে এটা সম্পর্ক কি? বিষয়টা হচ্ছে এই যে এসএমই সেক্টর, দেয়ার প্রফিটেবিলিটি ইজ গুড। একসময় বাংলাদেশে 17% 18% ইন্টারেস্ট দিয়ে এসএমই সেক্টর তারা ব্যবসা করেছে, তখনও কিন্তু এত ক্লাসিফাইডের মাত্রা ছিল না। এখনও এই যে এসএমই সেক্টর তাদেরকে যদি ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলে তারা কিন্তু দুর্দান্তভাবে ব্যবসা করতে পারবে এবং তারা তাদের পয়সাকে সুদ সহ ফেরত দিতে পারবে। আর তাদের তো হাজার হাজার কোটি লাগে না, তাদের অল্প কোটি টাকা লাগে। ফলে 1 কোটি টাকা যখন 5 জনে নেয় তখন 20 লাখ টাকা করে হয়। তো একজন ক্লাসিফাইড হলে আর 4 জন রেগুলার থাকে। আর যখন 100 কোটি একজনে নেয় এবং সেটা সে ক্লাসিফাই করে ফেলে তখন 100 কোটি টাকাই রিস্কে পড়ে, একটা ব্যাংক রিস্কে পড়ে। আর 1000 কোটি হলে তো কথাই নেই। ফলে নীতি সুদহার বেড়েছে। আমার মনে হয় এই পরিস্থিতিতে এটা দরকার, তবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা কমিয়ে আনতে হবে এবং সরকারকে, বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরকে মূলত আমাদের দেশে বিশেষ করে এসএমই ফোকাসড হতে হবে। যদি আমরা শিল্পায়ন চাই, যদি আমরা আমাদের শিল্প খাতের অবদান জিডিপিতে বেশি চাই এবং যদি দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, কারণ এই একটা জায়গা এটাকে যদি স্ট্রাকচার করা যায় তাহলে এখানে এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে। যে ভদ্রলোক 10 জন এমপ্লয় নিয়ে কাজ করছে সে 20 জন নিয়ে কাজ করবে এবং তারা কিন্তু খুব ক্রিয়েটিভ, তারা নতুন নতুন সেক্টর খুঁজে বের করতে পারে এবং তারা সার্বিকভাবে অর্থনীতিতে দুর্দান্তভাবে হেল্প করতে পারে। এবং এই এসএমইগুলা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে এসেছে মূলত, এবং এদের মধ্যে কেউ কেউ বড় বড় শিল্পপতি হবে, কেউ অনেক বড় এমপ্লয়মেন্ট জেনারেশন করবে। এবং আমাদের দেশে যে পরিমাণ জনগণ, যে পরিমাণ জনগোষ্ঠী, আমরা চায়নার মতো আমাদের দরকার প্রত্যেক গ্রামে গ্রামে শিল্পায়ন হওয়া, এবং সেটা করবে কিন্তু এসএমই সেক্টর। কিন্তু তাদের তত পুঁজি নেই, ইন্টারেস্ট রেট তাদের জন্য মাথা ব্যথা নয়, তাদের মাথা ব্যথা হচ্ছে টাকা। দে নিড মানি, দে নিড ক্রেডিট ফ্রম এনি অর্গানাইজেশন। দেখুন তো এনজিওগুলো তারা কত বেশি রেট অফ ইন্টারেস্ট নেয়, কিন্তু তাদের ক্লাসিফিকেশনের মাত্রা ব্যাংকের ধারে কাছে নেয়। তাদের রিকভারি ভেরি গুড, তারা বিজনেসগুলোকে টেক কেয়ার করে এবং তারা অল্প অল্প টাকা দেয়। বাংলাদেশে এসএমই সেক্টরকে শক্তিশালী করতে হলে, সারা দেশ থেকে প্রচুর ছোট ছোট শিল্পকে বের করে নিয়ে আসতে হলে এসএমই সেক্টরকে ফাইন্যান্স করতে হবে, তাদেরকে ঋণে প্রবেশাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে। এবং আবার বলছি, তাদের কাছে ইন্টারেস্ট রেট ম্যাটার নয়, তাদের কাছে যেটা ম্যাটার সেটা হচ্ছে তাদের ফান্ড দরকার টু ওয়ার্ক উইথ, টু রান দ্য অপারেশন। এখন প্রণোদনা যদি বা ইনসেন্টিভ যদি দিতে হয় তাহলে এসএমই সেক্টরকে দিতে হবে। যারা অল্প কিছু টাকা না হলেই মরে যায়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। যারা 10 জন 20 জন লোক নিয়ে কাজ করছে তার প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় শুধুমাত্র কিছু টাকার অভাবে। বাট তাদেরকে যদি ফাইন্যান্স করা যায় তারা মিরাকল ঘটাতে পারে। সো নীতি সুধার বাড়ুক, বাট গ্র্যাজুয়ালি কমাতে হবে এবং এসএমই সেক্টরকে ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে করতে হবে। তাহলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি পাবো, ক্রেডিট ইনক্লুশন হবে, শিরা উপশিরার মতো সারা দেশে টাকা প্রবাহিত হবে, হুইচ ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।